হুম, দুঃখিত। তোমাদের কারেন্ট ছিল না, আবার আমার কারেন্ট ছিল না, পড়াইতে পারিনি। তো কি করবা? ক্লাসগুলো করে নিবা যত তাড়াতাড়ি সম্ভব। পারলে ঘুম থেকে উঠেই করে ফেলবা, অথবা স্কুল থেকে আসি করে ফেলবা। তারপরে গতকালকে ইনশাল্লাহ আবার রাতে পড়াবো, হ্যাঁ? ঠিক আছে। আর হচ্ছে, তোমরা যদি সম্ভব হয় অন্য একটা টাইম চয়েস করলে মনে হয় ভালো। এই সময় ঠিকঠাক কারেন্ট একটু বেশি ডিস্টার্ব দেয় রাতের বেলা। যদি অন্য কোনো সময় করতে পারো আরো ভালো, বিশেষ করে ধরো ফজরের পরে। আমাদের তো স্কুল আছে আবার। অথবা আরেকটা সময় হইতে পারে বিকালে কয়টা থেকে, বিকালে কত, 4টা থেকে 5টা অথবা 3টা থেকে 5টা এরকম। ঠিক আছে। হ্যাঁ। তো আমরা কেমিস্ট্রিতে কি পড়তেছিলাম? মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এটার ভিতরে আমরা প্রথম অংশ মৌলের ব্যাপারে আমরা একটু বুঝছি। তাহলে মৌল কি জিনিস আমি একটু রিক্যাপ করে দিই। মৌল হচ্ছে যখন কোনো পরমাণুতে একটা নির্দিষ্ট সংখ্যক অণু একটা, যখন একটা পরমাণুতে ধরো অনেকগুলা পরমাণু একসাথে থাকে, তখন আমরা ওইগুলারে মোল বলি। এখন ওই অনেকগুলা, কতগুলা পরমাণু একসাথে থাকলে আমরা ওইটা এক মোল পরমাণু। 6.023 × 10⁻23টা পরমাণু। এখন এত যে বিশাল সংখ্যার পরমাণু, এটারে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা, কারণ বিজ্ঞানী অ্যাভোগাড্রো এটা আবিষ্কার করছে। মানে অ্যাভোগাড্রোর সংখ্যা যেটা, এই পরিমাণ যখন, মানে এটা একটা একক বলতে পারো অথবা একটা প্যারামিটার, যেটা হচ্ছে যে এতগুলা পরমাণু থাকলে আমরা এটা এক মোল পরমাণু বলবো, এতগুলো অণু থাকলে আমরা এটা এক মোল অণু বলবো, এতগুলা আয়ন থাকলে আমরা এটা এক মোল আয়ন বলবো। ঠিক আছে। তো এখন আমরা মোল বুঝছি। মোলের আর কোনো কনসেপ্ট নাই, আমি তোমাদেরকে 5টা অঙ্ক দিয়েছিলাম, ওগুলো করতে বলছি। ওগুলো না করি থাকলে করি ফেলো। আর হচ্ছে এখন আমরা পড়তেছিলাম মোলার গ্যাসের মোলার আয়তন, এরকম একটা জিনিস। হ্যাঁ, আমরা দেখতেছিলাম আয়তন নিয়ে। এখন আয়তন কি, আয়তন আর ক্ষেত্রফল নিয়ে একটা কনসেপ্ট দেখতেছিলাম। আয়তন আর ক্ষেত্রফলের মধ্যে আমরা একটু বেসিক ডিফারেন্স দেখব। বেসিক ডিফারেন্স বলতে কি, একেবারে ফান্ডামেন্টাল মৌলিক একটা পার্থক্য দেখব। আমরা দেখতেছিলাম আয়ন কি, মৌল কি, আয়ন না, আরে ক্ষেত্রফল আর আয়তন কি। এখন কতটুকু কতটুকু দেখছিলাম আমরা, সূত্রগুলো দেখছিলাম আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে কি বুঝে দেখছিলাম। এখন কথা হচ্ছে, দৈর্ঘ্য আর প্রস্থ এই দুইটা তো আমরা বুঝছি, হ্যাঁ ভাইয়া দৈর্ঘ্য দিয়ে এটা বোঝায়, বড়টা দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে ছোটটা, ছোট হচ্ছে আরেকটা জিনিস। হ্যাঁ, আমরা সবই বুঝছি, কিন্তু ক্ষেত্রফল আমরা জানি যে হ্যাঁ এটা এটা দেখেন। ক্ষেত্রফল আমরা জানি কি, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ দিলে ক্ষেত্রফল হয়। হ্যাঁ, আমরা জানি। তারপর হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ দিলে আয়তন, আয়তন হয় অথবা ভলিউম হয়। এইটুকুলো তো আমরা বুঝি, কিন্তু ভাই পার্থক্য তো অন্য কিছু। মানে এগুলো ক্ষেত্রফল কি, আয়তন কি, ধরো। এখন আমার কথা হচ্ছে, এই যে একটা কি আছে আমার কাছে, বক্স আছে। দাঁড়াও একটু সুন্দর করে যদি আঁকি। এই যে একটা একটা বক্স, বক্স চিনে না? এই যে একটা বক্স, আর একটু ভালো করে আঁকলে, একটু সময় দাও। আমরা এরকম তো একটা আয়তকার বক্স দেখছি। আয়তকার বক্সে হয় কি, এখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব ক্ষেত্রফল জিনিসটা দিয়ে কি বোঝায়, আয়তন দিয়ে কি। ঠিক আছে। এখন এই যে একটা বক্স আমি রাখছি, এই বক্সটা রাখার ফলে আমার এখানে কি হয়েছে, ধরলাম বক্সটা কোথায় রাখছি, আমি একটা টেবিলে রাখছি। ঠিক আছে। এখন এই বক্সটা আমি রাখছি কোথায়, এটা বক্স ধরে গেল ওইটা একটা। এখন আমি এই যে বক্সটা রাখছি, ধরলাম নিচে, এটা হচ্ছে আমাদের একটা টেবিলের উপরের অংশ, মানে আমরা উপর থেকে দেখতেছি। উপর থেকে দেখলে এটা হচ্ছে আমাদের টেবিলের, একটা সেকেন্ড আমি সুন্দর করে আঁকি। এটা না, এটা আমরা ডাইনিং টেবিল নিচ্ছি। গুরুত্ব আমরা এই জন্য ডাইনিং টেবিল করে এটা রাখছি। ডাইনিং টেবিল একটা ট্রান্সপারেন্সি না দিয়ে আমরা এটা দিলাম কালার। একটা সেকেন্ড। আচ্ছা, তো আমরা এই যে আমাদের ডাইনিং টেবিলটার উপরে যেটা রাখছি, এটা রাখার ফলে কি হয়েছে,
এই যে আমাদের ডাইনিং টেবিলে, যেহেতু আমরা উপর থেকে দেখতেছি, এখন বক্সটা যেহেতু কাচের, তার মানে এটা এটা ডাইনিং টেবিলে কতটুকু জায়গা মারছে, কতটুকু জায়গা মারছে এখানে ডাইনিং টেবিলে এটা আমরা জানি যে এই যে এতটুকু জায়গা যেহেতু নিচে উপর উপর করে রাখছে, এই জায়গাটা সে মারছে না ডাইনিং টেবিলে। হ্যাঁ, যেমন আমি যদি দেখাই এই যে আমার এই যে এটা মাউসটা, এই যে মাউসটারে যখন আমি এখানে রাখছি, দেখা হচ্ছে না, মাউসটারে যখন আমি এটা রাখছি, এই যে রাখছি, রাখার ফলে আমি যদি এখানে কলম দিয়ে আঁকি, এটা চারপাশে কলম দিয়ে আঁকি, আঁকার ফলে কি হবে, আমি যখন এটা উঠাই ফেলবো, ক্যামেরাতে দেখাইতেছি, এটা দিয়ে যখন আমি চারপাশে আঁকবো, আঁকার পরে উঠাই ফেলার পরে আমরা যে একটা আঁকা অংশ পাবো না, আঁকে ফেলছি আঁকার পরে যে একটা অংশ, এটাই হচ্ছে এই মাউসটার কি জন্য ক্ষেত্রফল। ঠিক আছে, এটা হচ্ছে এর জন্য কি ক্ষেত্রফল। এখন এটা তো ক্ষেত্রফল আমরা বুঝতে পারছি, তাহলে কি আমরা যে বলি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ দিলে কেন। এখন আমি আমার কাছে একটা কি আছে, একটা বই আছে, বইটাকে যখন আমি টেবিলের উপরে রাখছি, রাখার কারণে সে টেবিলের উপরে, টেবিলের পৃষ্ঠে, মানে টেবিলের গায়ে যতটুকু জায়গা মারছে, বক্স আকারে নিচে যদি বইয়ের চারপাশে আঁকস, তাহলে দেখবি যে এটা যতটুকু জায়গা মারছে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ক্ষেত্রফল। তো এখানে শুধু কয়টা জিনিস আছে, এখানে কোনো উচ্চতা নাই, এখানে আছে শুধু দৈর্ঘ্য প্রস্থ, এই জন্য আমরা এটা গুণ করে দিলে আমরা পাই সে একটা আন্দাজ পাই সে কতটুকু জায়গা মারতেছে, এই যতটুকু জায়গা দখল করছে এটাকে আমরা কি বলি ক্ষেত্রফল। এখন তার মানে, এখন আমি যদি সবকিছু সরাই দিই তাহলে একটু মোটামুটি ভাবে বলা যায় যে ক্ষেত্রফলটা কি হবে এখানে। এখানে ক্ষেত্রফলটা হবে এই যে এটা বাদ দিলে, এটা কিছু না, একটু সময় নেই, যদি দেখাই, এটা হচ্ছে এখানে নিয়েছি, আচ্ছা এটা দেখো। এবার ক্ষেত্রফলটা তাহলে কি হবে আমাদের দেখতে হবে, ক্ষেত্রফল এরকম, যে যে এই বক্সটার জন্য ক্ষেত্রফল আমার টেবিলে হবে দেখতে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। যে পুরো একটা বক্স ছিল, বক্সটা ছিল কেমন, এমন, বক্সটা ছিল এরকম। এই বক্সটা যখন আমি টেবিলে রাখছি তখন সে জায়গা মারছে কতটুকু, এতটুকু জায়গা আমার দখল করে ফেলছে, তার মানে এটা হচ্ছে আমাদের কি ক্ষেত্রফল। এটা কি আমাদের ক্ষেত্রফল, এই গোলাপি কালার যেটা রাখছি এটা আমরা আমাদের জন্য কি হবে, এটা ক্ষেত্রফল। তো আমরা ক্ষেত্রফল ইংলিশে বলি এরিয়া, এরিয়ার জন্য আমি এ লিখে দিলাম, শেষ। ঠিক আছে, এরিয়া। এবার আয়তন কি, আয়তন হচ্ছে এই যে বক্সটা আছে, বক্সটা মোট পুরা উপরে নিচে সামনে পিছনে মোট মিলাই এটা কতটুকু জায়গা মানে, মানে একটু হচ্ছে 2D, দুইটা ডাইমেনশন, মানে 2D 3D আমরা বুঝি না, 2D মানে হচ্ছে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে, আর 1D মানে শুধু দৈর্ঘ্য, আর তারপরে 2D মানে দৈর্ঘ্য প্রস্থ থাকবে, 3D মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে, তিনটা জিনিস থাকবে। তো এটা হচ্ছে আমাদের 3D, ওইটা ছিল আমাদের 2D। তো 2D তে যেরকম ছিল শুধু দৈর্ঘ্য আর প্রস্থ, এখানে উচ্চতাও থাকবে, তাহলে এখানে টেবিলে সে পিছনে যেরকম একটা জায়গা মারছিল কতটুকু, শুধু এই যে টেবিলের উপরে এতটুকু জায়গা সে হয়েছিল, এটা হচ্ছে তার কি পৃষ্ঠ দৈর্ঘ্য আর প্রস্থ মিলে। এখন একটু ফোকাস দে তো, এই যে উপরের অংশ, উপরের অংশ এই যে এটাতে উপরের দিকে আছে, আমরা যেহেতু উপর থেকে দেখতেছি, কারণ এটা উপরের দিকে আছে, এই যে উপরের দিকে যে জায়গাটা খাইছে সে, এই জায়গাটা যেটা সে দখল করে রাখছে, উচ্চতা মানে কতটুকু উপরেও আছে সে, যখন মানে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে সে কতটুকু জায়গায় শুয়ে আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি বুঝে সে কতটুকু উপরে আছে। তো এখন আয়তনের ক্ষেত্রে আমরা পুরাটাই দেখি, যেমন যদি আরো সিম্পল ভাবে বলতে চাই, যে আমরা যখন একটা বোতল রাখি, একটা যখন বোতল রাখি, বোতলের ভিতরে যে যতটুকু জায়গা আছে, বা পুরাটা বোতলের কাজ, পুরা বোতলের পুরাটা অংশ সব বোতলের ভিতরে যতটুকু জায়গা আছে, ওইটা হচ্ছে তার আয়তন। আর বোতল টেবিলের উপরে যে যতটুকু জায়গায় দাঁড়াই আছে, ওইটা হচ্ছে তার ক্ষেত্রফল। ঠিক আছে, ইজি। ধরলাম কেমন, এই যে আমার কাছে একটা বোতল আছে, এই যে একটা, এই একটা মদের বোতল বানাই, একটা মদের বোতল বুঝি বলুন, আচ্ছা। তাহলে মদের বোতলটার ভিতরে যতটুকু বাতাস থাকবে পুরাটাই হচ্ছে বাতাস, অথবা যতটুকু জায়গা আছে পুরোটাই আয়তন। আর সে যে এই যে এতটুকু জায়গা যে সে দখল করছে, এটা হচ্ছে তার ক্ষেত্র। ঠিক আছে, যে কোনো বস্তুর ক্ষেত্রে same ভাবে। এখন আয়তন মানে কি, তাহলে আয়তন মানে হচ্ছে এই যে সে এটার ভিতরে যতটুকু জায়গা দখল করছে পুরোটাই আয়তন। ঠিক আছে, তাইলে এটার আয়তন কতটুকু হবে, এই যে এটাও তার আয়তন, তারপরে sorry, এটাও তার আয়তন। ঠিক আছে, মানে পুরোটাই তার আয়তন, বুঝতে পারছি। তো এটা পরে এটা তো দেখাইতে পারতেছি না, আচ্ছা উপরে মোট মোট পুরাটাই তার আয়তন, সে যতটুকু জায়গা নিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা তাহলে আয়তন মোটামুটি বুঝতে পারছি, ক্ষেত্রফল মোটামুটি বুঝতে পারছি। তাহলে এখন তোদের যে টপিকটার নাম কি, গ্যাসের মোলার আয়তন। এখানে মোলার আয়তন কেন হয়েছে, গ্যাসের মোলার ক্ষেত্রফল কেন, কারণ আমরা জানি গ্যাসীয় পদার্থ যখন কোনো একটা নির্দিষ্ট জায়গায় থাকে,
এমনি তো বাতাসে ছড়াই ছিটে থাকবে, ছাড়ে দিতে দেখতে থাকবে, লড়তে থাকবে, ঘুরতে থাকবে। যখন তুই একটা গ্যাস রে বোতলে ঢুকাবি তখন সে বোতলের পুরো জায়গা দখল করে, তো তাই সে পুরো আয়তনটা ধরে নেয়। এই জন্য এটা আয়তন হবে, এটা হচ্ছে এটা মানে সে পুরো জায়গাটায় ছড়াই ছিটাই থাকে। এই জন্য এটা ক্ষেত্রফল হবে না, এটা পুরোটাই আয়তন, বুঝছি? তাইলে আমরা আমাদের টপিকের নাম হচ্ছে গ্যাসের মোলার আয়তন। এখন এখানে বলতেছে যে এক মোল গ্যাসীয় পদার্থে যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন। এটা দাগাই ফেলবি, মুখস্থ করে ফেলবি, মাথায় রাখবি। তাহলে গ্যাসের মোলার আয়তন কি? এক মোল গ্যাস যতটুকু জায়গা দখল করে, তার মানে কি? এখন আমার কাছে এক মোল অক্সিজেন আছে, মানে কয়টা অক্সিজেন আছে? অক্সিজেন অণু, মানে দুইটা। অক্সিজেন অণু মানে O2। কয়টা অক্সিজেন আছে আমার কাছে? এক মোল মানে 6.023 ইন্টু 10⁻23 টা অক্সিজেন অণু আছে আমার। মানে অক্সিজেন অণু যতগুলো, এতগুলো অক্সিজেন অণু যতটুকু জায়গা দখল করবে ওইটা হবে এক মোলার আয়তন। ঠিক আছে? এখানে আরেকটু অ্যাডভান্স আছে। এখন আমরা জানি কি, এই যে ধর, এটা তো আমরা নর্মালি বুঝছি যে যতটুকু আয়ন খুবই সহজ, কিন্তু জীবনে তো সহজ ভাবে চলে না। আমরা জানি কি, যে সিম্পলি যদি আমি তোদেরকে বুঝাই একটা জিনিস, কোনো কিছুকে যখন গরম করস ওইটার আয়তন বৃদ্ধি পায়, এটা জানোস? ধর, বেশি কি, কিভাবে বললে বুঝবি তোদের? পানি, পানি একটা পানি যখন ইয়েতে থাকে, তুই একটা গ্লাসে পানি রাখবি, এই গ্লাসে পানি রাখার কারণে অল্প একটু, গ্লাসের অল্প একটু, গ্লাস তো আসলে নাই, গ্লাসের অল্প একটু হচ্ছে তোর জায়গা কি পানি দখল করছে। কিন্তু যখন তুই এই পানিটারে ফুটাবি, ফুটতে 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 বিশাল জায়গা ধরে এক গ্লাস পানি কি বাতাসে উঠবে। ঠিক আছে না? এর আয়তন বেড়ে গেছে। তুই হ্যাঁ চাইলে এটা জোর করে কম্প্রেস করে ফেলতে পারো, মানে খিসকে ফেলতে পারো। তো ওইটা তো মেন আদৌ, ওইটা তো নর্মাল না। নর্মাল হচ্ছে কি, নর্মালি পানি তরল অবস্থায় যতটুকু জায়গা দখল করে, গ্যাসীয় অবস্থা মানে যখন তুই তার আরো তাপ দিবি, পানি গ্যাস হয় কখন? যখন তার তাপমাত্রা তুই মানে 100 ডিগ্রিতে নিবি তাকে, তখন সে গ্যাস হওয়া শুরু করবে, বাষ্প হওয়া শুরু করবে। তো তখন পানিটা যে বাতাসে ঘুরবে, মানে তরল পানির থেকে বাষ্প পানি, বাতাসের পানি, তরল পানির থেকে বাতাসের পানির তাপমাত্রা বেশি, মানে যত তাপ দিবি এটার আয়তন তত বাড়তেছে, সে বেশি জায়গা ধরে থাকতেছে। আবার এক গ্লাস পানি যতটুকু জায়গা ধরে থাকে, একটা ও সেম এক গ্লাস বরফ কম জায়গা ধরে। হ্যাঁ ভাইয়া, আপনি এটা কি কইলেন? আমরা তো মানি না। আমরা তো এক গ্লাস পানিরে যদি ফ্রিজে রায় দিই, এটাতে এক গ্লাস পানি পরিমাণে বরফ হয় না ভাইয়া, এক গ্লাস পানি পরিমাণে বরফ হয় না। ওই এক গ্লাস পানিরে যখন বরফে রাখবে, একটা ফ্রিজে বরফ থাকলে একটু নিয়ে দেখবি, বরফের ভিতরে একটু ভালো করে বরফটাকে ধুইবি, পানিতে ধুবি, ধোয়ার পরে দেখবি যে ভিতরে বাতাস, বাষ্প, খালি খালি জায়গা, একটা বুদবুদের মতো আছে ভিতরে, এগুলো কি ফাঁকা জায়গা, এগুলোতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই এখানে খালি। এখন এই যে খালি জায়গাটা কেন রয়েছে? কারণ এই যে গ্যাসটা যে বরফটা যে আয়তনটা থাকার কথা, পানির পরিমাণে আয়তন আছে, কিন্তু এদের ভিতরে, মানে তুই তো পানিটার যদি চাপ দিয়ে রাখতি, তাইলে সে পুরো একেবারে দেখতি ক্রিস্টাল, কোনো ভিতরে কোনো বুদবুদ নাই, পুরো বরফ হতো। এই জন্য তুই তো পুরো চাপ দিস না, এই জন্য সে যে আকারে ছিল সেই আকারে বরফ হয়ে গেছে। কিন্তু তার ভিতরে কিছু জায়গায় গ্যাপ নাই, গ্যাপ পড়ে গেছে, কিছু জায়গায় বরফ নাই, এই জন্য তার আয়তন কিছুটা কমে। ঠিক আছে? মূলত কিরকম, ধর হচ্ছে নুসাইবার বিয়ে হয়েছে, তো নুসাইবার হাজবেন্ডের ওই যে উসুল থাকে না বিয়েতে, বলছে যে তোর স্বর্ণের গয়না দিবে। এখন বিশাল একটা স্বর্ণের নেকলেস দিচ্ছে নুসাইবারে। এখন হয়েছে কি, মোটা, অনেক মোটা, নুসাইবার খুশি হয়েছে, ও মা কত, আমার আমার কত ভালো, আমাদের স্বর্ণের নেকলেস গিফট দিচ্ছে। এখন পরে জানা গেল যে স্বর্ণের নেকলেসের ভিতরে কি হয়েছে, অর্ধেক হয়েছে কি স্বর্ণ নাই, রূপা। বিতে সব রূপা উফরে দি খালি স্বর্ণের পরে, এই তো সে খাইছে। তো এটা তো নুসাইবা তো কই দিত না, উপরে তো স্বর্ণ আছে, মোট তো দেখতে স্বর্ণই দেয়া যায়, আর স্বর্ণের আয়তন তো সেম, বৃত্তের রূপা দেখলে কিছে না ভাই, এটা তো হবে না। নুসেবা তো এই গেছে আমারই ধরবো, তুই আমার লগে বাটপারি করছস। হ্যাঁ, কি জন্য? কারণ এটার স্বর্ণের আয়তন, মানে স্বর্ণ খুবই কম আছে এখানে, মানে স্বর্ণ খুবই কম আছে, ভিতরে খোকলা। ঠিক আছে, ভিতরে খোকলা, এখানে খুবই কম পরিমাণে। ঠিক আছে, জায়গা বেশি দখল করে রাখছে। কিন্তু যদি আমি বলি শুধু স্বর্ণের আয়তন কতটুকু, শুধু স্বর্ণ, না বলে পুরো নেকলেসটার, আমি বলতেছি শুধু স্বর্ণের আয়তন কতটুকু, ওইটা খুবই কম, কিন্তু নেকলেসের আয়তন বেশি। ঠিক আছে? সেম ভাবে তুই যদি বলস পুরা বরফের চাকাটার আয়তন কত, ওইটা ঠিক আছে, ওই যে পানি যতটুকু জায়গা দখল করছে ওইটা সমানই, একটা গ্লাসের পরিমাণই। ধরলাম এক গ্লাস পানি তুই ফ্রিজে রাখলি, তাহলে ওই বরফ, পুরো বরফের চাকাটার আয়তন ওইতটুকুই হবে যতটুকু পানি ছিল। কিন্তু যদি শুধু বরফ বলস, কঠিন পানিটা, মানে কঠিন পানি অথবা বরফ, ওইখানে কিন্তু কম, বরফের আয়তন কম কেন? কারণ ভিতরে সবটা বরফ না, কিছু কিছু জায়গায় বাতাস থাকে। ঠিক আছে? অথবা বলতে পারো খালি থাকে। তো তার মানে কি, যত তাপমাত্রা বাড়ে তত আয়তন বাড়ে। তো এই জন্য আমাদের
আমরা শুধু বলি দিলে হবে না যে এক মোল গ্যাসীয় পদার্থ যতটুকু আয়তন দখল করে ওইটা হচ্ছে মোলার আয়তন। তার মানে কি, যখন আমি অক্সিজেনের তাপমাত্রা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, তখন সে এতটুকু জায়গা দখল করবে এক মোল অক্সিজেনে। আবার 100 ডিগ্রি সেলসিয়াস হলে সে এতটুকু জায়গা দখল, বাড়ি গেছে। তাহলে জিনিসটা সমান থাকলো না। তার মানে আমাদের এখন কি করতে হবে, একটা তো কিছু একটা করি আমাদের এটা, তাহলে তো আমরা মোলার আয়তন খুঁজে পাবো না। সেম পরিমাণ অক্সিজেন কখনো বেশি আয়তন খাইতেছে, কখনো কম আয়তন খাইতেছে, তাহলে তো আমরা নির্দিষ্ট আয়তন বলতে পারি না। এই জন্য আমাদের বিজ্ঞানী সাহেবরা একটা মাথা খাটাইছে, বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপ সেন্টিগ্রেড বলা আছে তোদের বইয়ে, সেন্টিগ্রেড আর সেলসিয়াস। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং এক বায়ুমণ্ডলীয় চাপকে একত্রে প্রমাণ তাপ ও চাপ বা আদর্শ তাপমাত্রা ও চাপ বা সংক্ষেপে আদর্শ প্রমাণ চাপ ধরে মেলা কিছু হয়। মূলত 0 ডিগ্রি সেলসিয়াস এবং এক বায়ুমণ্ডলীয় এক বায়ুমণ্ডলীয় চাপে এক মোল গ্যাস যতটুকু জায়গা দখল করবে, মানে ধর কি হয়েছে, আমার কাছে একটা রুম আছে, স্পেশাল জাদুর রুম। জাদুর রুমে আমি কি করছি, এই যে একটা একেবারে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, অনেক ঠান্ডা। তার মানে আমাদের জন্য ঠান্ডা লাগবে, কারণ আমরা এভারেজ 25-30-এ থাকি। আমাদের জন্য তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা লাগবে। মানে 0 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা একটা তাপমাত্রা। মানে তারপরে কি করব আমি, তারপরে এক বায়ুমণ্ডলীয় চাপ। এক বায়ুমণ্ডলীয় চাপ বলতে হচ্ছে আমরা প্রায় নর্মালি আমরা যে প্রেসারটা ফিল করি না, ধর এখন নর্মালি কি তোর কোনো প্রেসার ফিল হইতেছে না, কিন্তু তোর উপরে যে এত পরিমাণ বাতাস আছে আকাশ পর্যন্ত, এতগুলা বাতাস আছে, এগুলো কি তোর উপর চাপ প্রয়োগ করতেছে না? করতেছে। কিন্তু তোর শরীরের ভিতরের যে চাপ, রক্তচাপ, আর বাইরের যে চাপ, এই দুইটা সমান হওয়ার কারণে আমরা এটা ফিল করি না, কিন্তু চাপ প্রয়োগ করতেছে। এখন যদি আমি এক্সট্রা একটু তোর উপরে চাপ দিই, এখন তো তোর উপরে বই 1 কেজি চাপাই দিই, তুই চাপ ফিল করবি কেন? কারণ তোর ভিতরের থেকে যে পরিমাণ চাপ দিতেছে, বই তোর শরীরে আরো বেশি পরিমাণ চাপ দিতেছে। ঠিক আছে? এই কারণে তোর থেকে একটু চাপ ফিল হবে। অনেক সময় বলে না উচ্চ রক্তচাপ, কেন বলে? কারণ বাতাস আমাদের উপর যতটুকু চাপ দিতেছে, আমাদের শরীর এর ভিতর থেকে এর চেয়ে বেশি পরিমাণ চাপ পাইতেছে। এই কারণে মনে হয় যেন সব ফাটে বেরিয়ে যাবে, মানে একটু অস্বস্তি লাগে। বুঝছস? এটা হচ্ছে উচ্চ রক্তচাপ অথবা নিম্ন রক্তচাপের সমস্যা। এটা এই কারণে এগুলো একটা রোগ, বুঝছস? নাহলে এগুলো রোগ তুমি ইয়ে দিতে ভালো। মেনলি হচ্ছে কি, এই যে এক বায়ুমণ্ডলীয় চাপ, এটা হচ্ছে নর্মাল স্ট্যান্ডার্ড, এটা এক বায়ুমণ্ডলীয় চাপ নর্মালি আমরা ফিল করি। এটা বোঝা যায় না, মানে বেশিও চাপ হইতে পারবে না, কম হইতে পারবে না, এক বায়ুমণ্ডলীয় হবে। বায়ুমণ্ডলীয় চাপ বলতে কি বোঝায়, এটা হচ্ছে একক চাপের একক বায়ুমণ্ডলীয় চাপ বলে। ঠিক আছে? মানে এক বায়ুমণ্ডলীয় চাপ বলতে কি বোঝায়, ধর একটা এতটুকু ধর একটা স্পেস আছে, মানে কি, একক ক্ষেত্রফল 1 মিটার গুণ এক ক্ষেত্রফল আর কি, মানে 1 মিটার গুণ এক প্রস্থ, এক দৈর্ঘ্য গুণ এক প্রস্থ পরিমাণ যতটুকু জায়গা ধরলাম, এতটুকু জায়গা তো কেমন বুঝলে? বাক্সা বানায় কেমনে? হ্যাঁ। ধরলাম এতটুকু জায়গা আছে আমার কাছে, এতটুকু জায়গাতে ধরলাম এটা এক ক্ষেত্রফল, এখানে একটা এক একক ক্ষেত্রফল আছে। তাহলে এক একক ক্ষেত্রফল যে আছে, এই এক একক ক্ষেত্রফলে বায়ুমণ্ডল যতটুকু চাপ প্রয়োগ করে ওইটাকেই বলা হয় এক এটিএম, অথবা এক অ্যাটমসফিয়ার, অথবা এক বায়ুমণ্ডলীয় চাপ। মানে এক একক ক্ষেত্রফল মানে একটা ক্ষেত্রফলে অথবা একটা ক্ষেত্রফল অথবা প্রতি ক্ষেত্রফলে, মানে ধরলাম এখানে এক ক্ষেত্রফল আছে, এই এক ক্ষেত্রফলে যতটুকু চাপ প্রয়োগ করবে বাতাস অথবা আমাদের অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল, ওইটাকেই আমরা বলি এক বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে? তো এই এতটুকু আমি একটা পরিবেশের এরকম আমার রুমের ভিতরে এরকম করলাম, 0 ডিগ্রি সেলসিয়াস, এসি লাগাই দিলাম, চাপও ঠিক করে দিলাম। করবার পরে আমি আমার রুমে কিচ্ছু নাই, কোনো বাতাস কিচ্ছু নাই, পুরা খালি। তখন আমি কি করছি, এখানে আনি দিছি 6.02 3 × 20 6.02 3 × 25 10⁻23টা অক্সিজেন, মানে এক মোল অক্সিজেন আমি ছাড়ি দিচ্ছি। এখন ছাড়ি দেওয়ার ফলে এটা যতটুকু আয়তন দখল করছে, এটাই হচ্ছে কি, এক মোলার আয়তন। ঠিক আছে? আর এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর এক বায়ুমণ্ডলীয় চাপ, আমি রুমে যে পরিবেশটা তৈরি করছিলাম, এটাকে বলে প্রমাণ চাপ, তাপচাপ। ঠিক আছে? অথবা আদর্শ চাপ, বা অথবা বলে হচ্ছে তোর কি, উম, এটাই বলে, আর কিছু জানার দরকার নেই। ঠিক আছে? তাহলে এটাকে আদর্শ চাপ বলা হয় কেন, দেখবি সবকিছু মোটামুটি স্ট্যান্ডার্ড, বাতাস তার চাপও স্ট্যান্ডার্ড, পানি তাপমাত্রাও দেখবি জিরো, বেশিও না কম, হ্যাঁ। এটা হচ্ছে কথা। ও, আচ্ছা। তারপরে হচ্ছে যে বলতেছে প্রমাণ অবস্থায় এক মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। এখন এই যে তোর ইয়া করতেছে, আমি যে বলছি না আমার একটা রুমের মধ্যে একটা পরিবেশ তৈরি করছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এক বায়ুমণ্ডলীয় চাপ,
এখানে আমি 1 মোল অক্সিজেন ছাড়িয়ে দিছি। ছাড়ার ফলে যেহেতু এখানে স্ট্যান্ডার্ড এই জন্য এখানে কি হবে, যেহেতু এটা স্ট্যান্ডার্ড এই জন্য এখানে সবসময় মান সেম থাকবে, মোলার আয়তন সেম থাকবে। এই জন্য বলে দিতেছে 1 মোল, এই যে প্রমাণ অবস্থা আমি যে পরিবেশটা তৈরি করছি, এখানে যদি আমি 1 মোল অক্সিজেন অথবা কোনো গ্যাস ছাড়ি, কোনো পদার্থ ছাড়ি 1 মোল, তখন ওইটার আয়তন কতটুকু হবে? 22.4 লিটার। এখন ভাইয়া সবই বুঝলাম, কিন্তু আয়তনের একক লিটার, আয়তনের একক লিটার কেমন হয় ভাইয়া? আয়তনের একক লিটার হয়? হয় আসলে। তুই যে বলস না যে আমারে 1 লিটার তেল দেন, 5 লিটার তেল দেন, এটা কি কিসের হিসাবে করে? এটা কি চ্যাপ্টা হিসাবে করে? এটা কি লম্বা হিসাবে করে? না দৈর্ঘ্য প্রস্থতি শুধু হিসাব করে? না মাটিতে কতটুকু ছড়াই দিলে অতটুকু পরিমাণ হিসাবে লিটার হিসাব করে? লিটার জিনিসটাই আয়তনের একটা একক হচ্ছে কি লিটার। ঠিক আছে? আমরা বলবো 1 লিটার পানি দেন ভাই, মানে পুরা বোতলের যতটুকু জায়গা আছে ভিতরে, পুরা জায়গায় কতটুকু পানি আটতেছে? 1 লিটার পরিমাণ অথবা একটা নির্দিষ্ট পরিমাণ পানি আটতেছে। ওই পুরা পানিটারে আমরা কি বলতেছি? 1টা লিটার। তো এই 1 লিটার যে পানি, এটা তাইলে বোতলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব বুঝাইতেছে, তার মানে এটা আয়তন। কোনো হিসাব নেই, তাহলে লিটার হচ্ছে আয়তন। তাহলে আমরা কি বুঝছি? প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। ঠিক আছে? ধীরে বুঝে গেছি, কোনো কথা নাই। আয় ওটা নেমেছি, তো কোনো প্যারা নেই। এবার আর এখানে কয়েকটা জিনিস বই তোরা দেখবি। তুই কি কি দেখবি? যে কয়েকটা জিনিস দেখবি। এন, এন দিয়ে সবসময় মনে রাখবি নাম্বার বোঝায়, সাধারণত ছোট হাতের এন দিয়ে। ডাব্লিউ দিয়ে হচ্ছে আহ, ভর বোঝায়। আমি বলতেছি, ব্যাখ্যা করতেছি। ভি দিয়ে তো আমি বলছি আয়তন বোঝায়, ভলিউম। তারপরে তোর আছে এন, এন দিয়ে অনুর সংখ্যা বোঝায়। এম দিয়ে হচ্ছে আণবিক ভর বোঝায়, অথবা হয়তো, তাহলে আমি লিখতে পারি মনে হচ্ছে এন দিয়ে বোঝায় আণবিক ভর। আমি এগুলো একটু বুঝাই কি জিনিস। এন হচ্ছে যে কোনো নর্মাল সংখ্যা। ধর আমি বললাম যে তোর কাছে 100টা অক্সিজেন অণু আছে, তাহলে কয়টা অক্সিজেন অণু আছে? 100টা। এই 100ই হচ্ছে এন এর মান। এন এর মানটা কি? 100 এখানে। তাইলে আমি, কেউ বলতে পারে আমার কাছে এন পরিমাণ অক্সিজেন আছে, তার মানে তার কাছে কতটা অক্সিজেন আছে আমি জানি না, কিন্তু তার কাছে নির্দিষ্ট সংখ্যক কিছু অক্সিজেন আছে। এন মানে হচ্ছে কি? কিসের সংখ্যা? মোল সংখ্যা। মোল সংখ্যা, তার কাছে কত মোল অক্সিজেন আছে এটা। ঠিক আছে? এখানে মোল সংখ্যা মানে, মোল মানে কি জানি আমরা? 6.02 3 × 10⁻⁴ মানে আমার কাছে এরকম আর কি মোল সংখ্যা আছে। আমি আগে লিখি সংখ্যা। মোল সংখ্যা, তাহলে আমি যেটা আমার কাছে কি আছে, আমি জানি 6.0, পুরোটা লিখলাম, 0 আচ্ছা লিখি 2 3 × 10⁻³ আর 23 গেছে। এখন আমার কাছে তো এটা মোল, বলতে মূল সংখ্যা, তার মানে অ্যাটলিস্ট যে এটা তো থাকবে। এটার সাথে কত গুণ আকারে এত মিল হচ্ছে? তার আমার কাছে 5টা মোল আছে, তার মানে 5 × এতগুলো। আমার কাছে যদি 10টা থাকে, তাহলে 10 × এতগুলো। ঠিক আছে? যদি আমার কাছে বলি যে অর্ধেক মোল আছে, তাহলে 0.5, অথবা এটারে অর্ধেক করে দিলাম, ভাগ 2। ঠিক আছে? এত পরিমাণ আছে, অথবা সামনে দিয়ে আমি × 0.5 লিখে দিতে পারি। এতটা মোল আছে আমার কাছে। ঠিক আছে? এটা হচ্ছে কথা। তো মোলের পরিমাণ, মোল কতটা মোল আছে ওটা হচ্ছে আমাদের এন। আর ডাব্লিউ কি? ডাব্লিউ এটা হচ্ছে ভর। ধরলাম আমরা যখন হিসাব করব যে, এই যে আমার কাছে একটা কি আছে, ধরি নে যে আমার কাছে এই যে একটা বক্স আছে না, এই বক্সের ভিতরে আমি 100টা অক্সিজেন ছাড়িয়ে দিলাম। ওইটা 100টা। এই 100টা অক্সিজেনের যে ভরটা না, এই 100টা অক্সিজেনের যে ভর, এটাই হচ্ছে ডাব্লিউ। ঠিক আছে? এখানে আমি 100টা অক্সিজেন ছাড়িয়ে দিলাম, এটার যে ভর, এটা হচ্ছে আমার কি? অক্সিজেন। এই অক্সিজেন এটা হচ্ছে আমার ডাব্লিউ। ঠিক আছে? ভর। আর এটার একক হবে কিসে? গ্রামে, নট কেজিতে। মানে ফিজিক্সের হিসাব বই না, গ্রামে। গ্রাম এককে ভর তোদের মনে রাখবে। তারপর আয়তন। আয়তন কি? এই 100টা অক্সিজেন যতটুকু আয়তন দখল করছে। ঠিক আছে?
এই যে আমি এই 100টা অক্সিজেন ছাড়ার পর আমি ধরলাম যে 100টা অক্সিজেন ধরলাম পুরা বক্সটা খাই, জায়গা দিতে পারে না, সে শুধু এতটুকু জায়গা নেই, শুধু এতটুকু জায়গা নেই, ঠিক আছে? তাহলে এতটুকু আয়তন আমি দিব, পুরো আয়তন আমি দিব না, ঠিক আছে? যতটুকু আয়তন সে দখল করে, তার মানে আমি, আমার কাছে পুরো একটা রুম আছে, বিশাল এক রুম, হল রুম, পুরো হল রুম যেমন, হল রুমের এক কোনাতে একটা রুম স্প্রে মারলি, ওইটা কি ওই কোনা পর্যন্ত যাবে? যাবে না। একটু নির্দিষ্ট পরিমাণ জায়গা, যতটুকু জায়গা দখল করছে একটা গ্যাস ছাড়ার পরে, আমি নির্দিষ্ট মানে 100টা নিয়ে যেহেতু আমরা কথা বলতেছি অক্সিজেন, 100টা অক্সিজেন ছাড়ার পরে যতটুকু জায়গা দখল করছে ওইটা হচ্ছে আমার আয়তন। তাহলে এটা হচ্ছে কি আয়তন। আয়তনের এককটা কি হচ্ছে তোদের এখানে মনে হয় বলা আছে লিটারে, লিটার এককে আয়তন না? হ্যাঁ লিটার, এককটা হচ্ছে লিটার। এনটা হচ্ছে কি, এনটা হচ্ছে কি অণুর সংখ্যা। এই যে আমি বলছি না আমার কাছে এন সংখ্যক মোল অণু আছে, মোল সংখ্যা ধর, এখানে তো মোল সংখ্যা দিয়ে ডিরেক্টলি তোর হচ্ছে কি বুঝাইতেছে যে আমার কাছে মোলের হিসাব, আচ্ছা এতগুলা এতগুলা এক মোল মানে তো আমি বুঝতেছি বিশাল সংখ্যক এখানে অক্সিজেন আছে। হ্যাঁ 6.02 × 10⁻23 এক মোল হইলে অনেকগুলো আছে। এখন আমাকে যদি, আমার যদি একটা, যদি বলা হয় যে আমি এই বক্সের ভিতরে 1 মোল অক্সিজেন রাখছি, 1 মোল অক্সিজেন রাখছি, তার মানে এখানে অণুর সংখ্যা কত? 6.023 × 10⁻23, ঠিক আছে? বুঝতে পারছি? এখানে আমরা জানি 1 মোল সমান 6.023, এই একটা নির্দিষ্ট সংখ্যা, হ্যাঁ? তাইলে আমাকে কেউ যদি বলে আমি এক জায়গায় 1 মোল অক্সিজেন ছাড়ছি, তার মানে কি কয়টা অক্সিজেন ছাড়ছি? এই 6.023 × 10⁻23টা। তার মানে আমার এখানে অণুর সংখ্যা কয়টা, কয়টা অক্সিজেন অণু আছে আমার কাছে তাইলে? এই 6.023 × 10⁻23টা। তো এই ক্ষেত্রে আমরা বলছি আমরা 100টা অক্সিজেন অণু ছাড়ছি। তাহলে তাহলে আমাদের এন দিয়ে আমরা কি বুঝতেছি? অণুর সংখ্যা। আর এম দিয়ে কি বুঝি? এম দিয়ে ওই যে আমরা আণবিক ভর বের করছি না, আণবিক ভর বের করছি না, বললাম আমরা ধর 100টা অক্সিজেন ছাড়ছি, 100 আর অক্সিজেন, 100টা অক্সিজেন ছাড়ছি, 100টা অক্সিজেন ছাড়ছি, তাহলে এখানে আণবিক ভর কত হবে? 100 যোগ 100 গুণ 16, দুইটা অক্সিজেন যেহেতু 32 এরকম। না ভাইয়া, যতটা ছাড়ছি ওইটা বড় কথা না আমার, আণবিক ভর আমরা কি বের করতাম? শুধু অক্সিজেন যেহেতু অণুটা, অণুটা কি শুধু এখানে অক্সিজেন, অণুটা কি শুধু অক্সিজেন, অক্সিজেনের ভর, অক্সিজেন গ্যাসের ভর কত? 32, অত অক্সিজেন ভর 32। এটা হচ্ছে আমাদের কি, মানে আণবিক ভরটা, এমন হচ্ছে আণবিক ভর। আণবিক বিক ভর আর কিছুই না, ঠিক আছে? এইগুলা বুঝছি এখন ভাই, এগুলো কেন করাইছেন কি জন্য? আচ্ছা আমি যে একটু, এটা এটা একটু ভালো মতো বুঝিস, এটা একটু কনসেপ্ট একটু বলাই দিবার আছে। যে ভর, অনুসংখ্যা, অনুসংখ্যার মূল, মূল সংখ্যা, মূল সংখ্যা দিলে আমরা অনুসংখ্যা মোটামুটি বুঝবো, ঠিক আছে না? আর অনুসংখ্যা, এই যে অনুসংখ্যা বের করবি কি, অনুসংখ্যা বের করবি, এটা মনে রাখবি যে এন ইকুয়াল টু, এটা বই আছে কিনা আমি জানি না, তো মাথায় রাখিস, এন ইকুয়াল টু ছোট হাতের এন ইন্টু 6.0, মরা খারাপ, তাহলে লিখতে, এন কইতে কইতে আর লিখতে লিখতে 12টা বাজে। মারা যাচ্ছি। এটা কোন আকারে থাকবে, ঠিক আছে? কেন? কারণ আমাকে কেউ যদি বলে 2 মোল অক্সিজেন আছে, ওই 2 মোল অক্সিজেন আছে মানে কয় মোল অক্সিজেন আছে ওইটাই তো এন দিয়ে প্রকাশ করতেছে। 2 মোল অক্সিজেন আছে মানে 1 মোলের ভিতরে তো এতটা অক্সিজেন থাকে, 2 মোলের ভিতরে এরকম দুইটা পরিমাণ অক্সিজেন আছে, তার মানে গুণ করে দিলে আমি অনুর সংখ্যা পাই যাবো, ঠিক আছে? কেউ যদি বলে অর্ধেক পরিমাণ মোল, অর্ধেক মোল অক্সিজেন আছে, তার মানে এটারে অর্ধেক করে দিলে আমি পাই গেছি কয়টা অণু আছে। এটা না বুঝার কিছু নেই, শর্টকাট, ছোটখাটো বাচ্চাদের জন্য। তাহলে সেম ভাবে আমি এবার যদি বলি যে এই যে এটা যে আমি লিখলাম, সেটা দেখ, আমি এখানে আনি লিখলাম যে অনুসন্ধান, আমি যদি আচ্ছা এইটারে, এই অংশটারে যদি আগে লিখি,
চেষ্টা কাজ করি। এন এটাতে যদি পরে লিখে দিই, সমান সমান সাহেব যদি পিছনে মাঝখানে নিয়ে এসে, কোনো তো সমস্যা নাই। আমরা জানি সমান সমান আগাগোড়া মাথা পিছু সব সেম। হ্যাঁ, তো এই জন্য কি করছি, আমি এখন এটা আনছি, আনার পরে এখন আমার কি লাগবে ধরলাম, আমার লাগবে, আমি জানি যে অনুসংখ্যা আমি জানি। যেমন আমি জানি রুমে কয়টা অণু আমি ছাড়ছি, গনি গনি একটা দুইটা করে আমি 100টা অক্সিজেন অণু ছাড়ছি। কিন্তু অক্সিজেন ওইখানে কত মোল আছে আমি কেমন, ওইটা বের করার জন্য আমি কি করব, আমার তো কত মোল আছে ওইটা হচ্ছে এন এর মান না, কত মোল আছে ওইটা। এই জন্য আমি এন যেহেতু লাগবে আমার, এন এর এই পাশে রাখি, ওই যে 6.02 হচ্ছে এটার ওই পাশে পাঠাবো। ঠিক আছে, তাহলে আমি এন এর মানটা পেয়ে যাইতেছি না, এই যে এটা, এটার ওই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে আমি যদি 100টা অক্সিজেন ছাড়ি, মানে আমি যদি ধরলাম যে আমি 100টা অক্সিজেন ছাড়ছি, জাস্ট সেকেন্ড, ধর আমি এনে আমার এন এর মান, আমরা তো যেহেতু বলছি আমরা ভিতরে 100টা অক্সিজেন ছাড়ছি, আমার এখানে 100 হবে, 100 মরারে 100, 100টা অক্সিজেন, 100টা অক্সিজেন হলে এটা হিসাব করি, আমি হিসাব করলে পাই যাবো আমরা কয়টা কত নম্বর। আমি বের করি একটু, 26, আমি জিরো লিখিনি, 23টা, আমার এখানে মেবি এই যে অ্যান্সার আসতেছে 1.66 ইন্টু ইন্টু দি পাওয়ার -22টা, এতটুকু, এত মোল পরিমাণ আমার এখানে অক্সিজেন। ঠিক আছে না, এন হচ্ছে মোল সংখ্যা না, এত মোল পরিমাণ আমার এখানে অক্সিজেন। ইজি ইজি জিনিস, হ্যাঁ, এনে প্যানিকের কিছু নেই। তাহলে আমার সূত্রটা কি, আমার সূত্রটা হচ্ছে মেনলি এটা, না এটা সূত্র আছে আমি পরে বলছি। সেদিকে এটা হচ্ছে কথা, সিম্পলি আমরা বুঝে গেছি। হ্যাঁ, এখন আচ্ছা আমাকে বলতো, আমাদেরকে ওই যে বইয়ের মধ্যে প্রথম প্যারাটাতে বলছে, এখানে প্রথম প্যারা বলছিল না যে এক মোল গ্যাস যতটুকু আয়তন দখল করে ওইটা হচ্ছে প্রমাণ অবস্থায় এক মোল গ্যাস। হ্যাঁ, প্রমাণ অবস্থায় এক মোল গ্যাস কতটুকু আয়তন দখল করে আমাদেরকে বলছে, 22.4 লিটার। প্রমাণ অবস্থায় এক মোল গ্যাস কতটুকু আয়তন দখল করে বলছে, 22.4 লিটার। তাহলে আমি যদি একটা না বলি, যদি বলি এখানে 10 মোল কতটুকু করে, যেহেতু বাড়ছে আমরা গুণ দিব না, কি তো আমরা এটাই করি, যেহেতু বাড়ছে আমরা কি করব, গুণ দিব, গুণ দিলে 22 × 10 লিটার, এটাই তো, এটাই তো। তাহলে আমি যদি এবার বলি 10 না দিয়ে, আমি যদি বলি আমি এন পরিমাণ দিছি, এন পরিমাণ থেকে আমি এন পরিমাণ, এন মোল থেকে, এন মোল না, কিন্তু মোল সংখ্যা, মানে 1 মোল 22.4 লিটার জায়গা দখল করে, তাহলে 10 মোল, 10, 10 গুণ দিয়ে দিলে হয়। তাহলে এন মোল, এন রে গুণ দিয়ে দিলেই আমরা অতটুকু, যতটুকু জায়গা দখল এটা পাই যাব। ঠিক আছে, ইজিলি। হ্যাঁ, ঠিক আছে, ইজিলি পাই যাব। তাহলে এখন এটা তো নর্মাল কনসেপ্ট, আমরা বুঝতে পারছি। কিন্তু একটা সূত্র পাবি তোরা যে এন ইকুয়াল টু ভি বাই, এন ইকুয়াল টু ভি বাই 22.4, মূল সংখ্যা। এখানে ধর জিনিসটা হচ্ছে কি, 1 মোল। এখন আমরা, আচ্ছা আমি এটা তো এমনি না দেখে ইয়ে, ধর আমরা দেখছি কি, এন পরিমাণ, এন মোল ইয়ে কতটুকু, এন মোলে আমাদের আয়তন কতটুকু দখল করে এটা আমরা পাইছি। ঠিক আছে, 22.4 ইন্টু 9 এন পরিমাণ দখল করে। আচ্ছা, এটা আয়তন না, এতটুকু আয়তন সে দখল করে। এখন আমি যদি এবার একটু উল্টা করি, 22.4 গুণ এন পরিমাণ দখল করে কতটুকু, এন পরিমাণে কয় মোল থাকে, এন পরিমাণ। ঠিক আছে, তাহলে 22.n এই যে এতটুকু 22.n, এটা কি একটা আয়তন, এই আয়তনটা কে কে কতটুকু কয় মোল দখল করে, মানে কত কত মোল অক্সিজেন অথবা কত মোল গ্যাস, এত এই যে এই আয়তনটা দখল করে, 22.22 এই এন পরিমাণ, মানে আমার 22.4 ইন্টু এন পরিমাণ আয়তন
দখল যে করছে, যে গ্যাসটাই দখল করছে, ওই গ্যাসটার মূল সংখ্যা কত? এন। কোনো তো সন্দেহ নাই। মানে এই আয়তন, এটা তো আয়তন, নিশ্চয়ই আয়তন না? মানে আমরা এখানে দেখছি না, 1 মোল থেকে, আমরা বলছি এখানে 1 মোল থেকে, এটা কিন্তু মোল, 1 মোল, মেল মেল না আবার মোল, 1 মোল থেকে জায়গা দখল করে হচ্ছে 22.4 লিটার। তাহলে এন মোল দখল করে 22.4 × n লিটার। ঠিক আছে? তাহলে এই যে এত লিটার, এই পুরা লিটারটা দখল এটা, এই জায়গাটা কে দখল করতেছে? এন মোল। এনমল দখল করতেছে, কোনো সন্দেহ নাই। তাহলে আমি যদি এবার বলি যে ভিমল দখল করতেছে কি, ভিমল দখল করার জন্য আমার কি লাগবে? যে আমার যে ভিমলটা দখল করতেছে, উম, দাঁড়া, এনমল দখল করতেছে, এ দখল করতেছে এন পরিমাণ মোল, তাহলে এত আয়তন দখল করতেছে মোল, তাহলে এই আয়তন দখল করতে হবে। আচ্ছা, আচ্ছা, তো আমি একটু সামান্য ভুল বলছি। মূলত আমরা আছে এটা হিসাব করি। মেন হচ্ছে কি, আমি দেখছি এন মোল পরিমাণ অক্সিজেন যদি আমি কোনো জায়গায় ছাড়ি, সে কতটুকু আয়তন দখল করবে? 22.4 গুণ এন পরিমাণ জায়গা দখল করবে সে। তাহলে এই যে জায়গাটা সে দখল করছে 22 দশমিক এটা তো আমি জানি না। তাহলে আমি 22.4 যোজ্য, তাহলে সে সে তো এই যে 22.4 গুণ এন, 22.4 গুণ এন, যে জায়গাটা দখল করছে, ওইটারে যদি আমি ভি ধরি, এটা তো আয়তন অবশ্যই, এটা যদি আমি ভি ধরি, তাহলে হয়েছে কি আমার কোনো সমস্যা না, আমি ধরে নিচ্ছি। তাহলে ওর যে মোট আয়তনটা, মোট যে সে আয়তনটা ধরছে, ওইটা আমি জানি, ওইটা আমি কি ধরলাম জানি। এখন আমি তাইলে জানি যে একটা, আমি যখন এখানে এন পরিমাণ অক্সিজেন ছাড়ছি একটা রুমে, তো সেখানে সে, আমি তো একটা বোতলে রাখছি, একটা বোতলে ছাড়ছি, ছাড়ার পর আমি দেখলাম যে সে বোতলের অর্ধেক জায়গা দখল করছে। আমার বোতলের আয়তন যদি হয় 1 লিটার, তার মানে সে অর্ধেক, হাফ লিটার সে যা আয়তন দখল করছে। কোনো সমস্যা নাই, বুঝতে পারি দিদি। তাহলে আমি 100টা অক্সিজেন ছাড়লে আমি দেখছি ওটা হাফ লিটার আয়তন ধরছে। তাহলে আমার কাছে আয়তনের হিসাবটা আছে, সে কতটুকু আয়তন। এখন আমি যে কতটুকু আয়তন সে জায়গা দখল করছে, এতটুকু আয়তন সে জায়গা দখল করছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আমি মূল সংখ্যা জানি না, মানে এই যে, ধর, এমনি বুঝালে ক্লিয়ারলি বুঝবি, ইজিলি ইজিলি। আচ্ছা, ধরলাম যে আমার এই বোতল, এই বোতলে এতটুকু তো পানি আছে। পানি ছাড়া বাকি পুরো জায়গাটাই গ্যাস না বাতাস না? বাতাস। এখন আমি জানি এটার ইয়ে হচ্ছে ইয়েটা, বোতলটা হচ্ছে 2 লিটারের। এখান থেকে আমি এতটুকু পানি ধরলাম, আমি বের করে মাপলাম, এটা হচ্ছে 250 এমএল। তাহলে বাকি থাকে আর কতটুকু? 1 লিটার ধরলাম, ধরলাম এটা 1 লিটার, আর বাকি জায়গা আছে 1 লিটার। তাহলে বাকি 1 লিটারে কি আছে? গ্যাস আছে, অথবা বাতাস আছে। এখন আমার মন চাইছে যে এই বাতাসটার মূল সংখ্যা বের করতে, এই বাতাসটাতে কত মোল বাতাস আছে, এটা বের করতে চাইছি। চাওয়ার জন্য আমার এখন তাহলে মূল সংখ্যা বের করার জন্য আমার তো কিছু একটা মান বসে, আয়তনের সাথে কিছু একটা দিয়ে হিসাব করে বের করতে হবে। এখন কেমনে বের করবো, ওইটার দিকে আমরা যাইতেছি। কেমনে যাইতেছি? এটা হচ্ছে, ধর আমরা বের করছি এন মোল, যদি আমি কোথাও ছাড়ি, সে কতটুকু জায়গা দখল করবে আমরা বের করছি, কতটুকু আয়তন সে খাবে আমি বের করছি। এটা বের করার পর আমি ধরলাম যে সে যতটুকু আয়তন খায়, ওইটা হচ্ছে ভি পরিমাণ আয়তন, ওইটা হচ্ছে ভি পরিমাণ আয়তন। তাহলে এই দুটো তো অবশ্যই সমান। সমান হইলে এখানে যে মূল সংখ্যা আছে, আমি কি করব, এন্টারে এই পাশে রাখি, 22/4 এটারে ওই দিকে পাঠাবো। যা, তাহলে আমি পাই যাবো ইজিলি, আমি বের করতে পারবো আমার এখানে কতটুকু গ্যাসটা, কতটুকু, কত মোলের গ্যাস। যা আয়তন তো আমার আমি পাইছি, তাহলে আমি ইজিলি বের করতে পারবো এখানে গ্যাস যেটা আছে অথবা বাতাস যেটা আছে, ওইটার মূল সংখ্যা কত। ঠিক আছে? বুঝতে পারছি। কারণ আমরা প্রথমে কি করছি, আমরা কি দেখছি যে আমরা জানি, সাধারণ কিচ্ছু করিনি। আমি তোরা কস কঠিন সূত্র, সূত্র কত নাই এই আমগুলোর বেসিক জিনিস, এই এক লাইন কত এক লাইন কই দিছে না, ইয়ান দিছে 1 মোল প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাস 22.4 লিটার ইয়ে খায়, জায়গা খায়। এটা কেন বলছে আমরা তো জানি না, কই যে আরে মুখস্থ করি এলা কথা আইবো, হারিয়ে গেলাম শেষ এমসিকিউ আইবো না। সূত্রগুলো আসে এরকম কথা।
এই যে এর প্রতিপাদন যে করছে সূত্র এই যে আনিয়ে ইন জীবনে কোনো মানে দেখতি না, 9 10ও দেখতি না, ইন্টারে দেখবি না জানি না, আর না এখনো হয়নি। ধর, এটা খুবই রেয়ার, কেমনে আসছে সূত্রটা এটা কেউই জানে না, তুই আইলে তোকে দশম প্রকারে জিজ্ঞাইস, এসএসসি শেষ হলেও জিজ্ঞাসা তেন কই তো না আসছে সূত্র। কারণ এখানে 1 মোল গ্যাস থেকে আমরা জানি এক 1 মোল গ্যাস 22.4 লিটার আয়তন দখল করে। হুম, তাহলে এন পরিমাণ গ্যাস কতটুকু দখল করে, দিলাম এন গুণ করি, এত পরিমাণ। ঠিক আছে, এবার হয়েছে কি, তাইলে যতটুকু সে আয়তন দখল করছে আমি তো জানি না কতটুকু করছে, ওইটার আমি ধরে নিলাম ভি পরিমাণ। ভি পরিমাণ, ভি পরিমাণ যেহেতু ধরে নিছি, তাহলে আমরা চাইলে এবার ভি দিয়ে আমরা ভি এর আয়তনের মানও বের করতে পারি মূল সংখ্যা থাকলে, এবার চাইলে আমরা মূল সংখ্যাও বের করতে পারি আয়তন। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখানে কোনো সন্দেহ নাই। তাহলে আমাদের এটা হচ্ছে একটা, এই যে এটা মোড়া রে মোড়া, আচ্ছা, এটা হচ্ছে একটা সূত্র, এটা হচ্ছে আমাদের আরো একটা সূত্র। ঠিক আছে, এটাই আমাদের সূত্র, এখানে বই দেওয়া আছে। আশা করি এখন সূত্রগুলো থেকে তোমরা ভয় পাবা না, যেহেতু রেকর্ডিং ক্লাস ভালো হয়েছে, আবার দেখতে পাবো, ভয় লাগলেও আছে। ঠিক আছে, এখন মূল সংখ্যা নির্ণয়ের জন্য আরেকটা হিসাব আছে, এটা হচ্ছে কি, এই যে মূল সংখ্যা সমান সমান ডাব্লিউ বাই এম। ডাব্লিউ কি, ডাব্লিউটা হচ্ছে ভর, মোট আণবিক ভর, এম হচ্ছে আণবিক সংখ্যা। এখন এটা দিয়ে কিভাবে কাজ করে, এই সূত্রটা কিভাবে কাজ করে, এই সূত্রটা কাজ করে খুব ইজি। এটা হচ্ছে ধর এখানে ডাব্লিউটা কি আমরা জানি, ডাব্লিউটা হচ্ছে ও মোট ভর, এখানে মোট ভর না, অণুগুলার মোট ভর না, 100টা অণু থাকলে 100টা অণুর ভর। ঠিক আছে, আর এখানে হচ্ছে একটা অণুর ভর, একটা অণু, একটির, অথবা আণবিক ভর, অবলে কি, আণবিক ভর। ঠিক আছে, মোট ভর বা আণবিক ভর, মোট ভর কি বুঝাইতেছে এখানে, যে এখানে কতটা, 100টা অক্সিজেন আছে তার মানে 100টা অক্সিজেনের ভর। ঠিক আছে, আর আণবিক ভর কি বুঝাইতেছে, আণবিক ভর বুঝাইতেছে যে তোর একটা অক্সিজেনের ইয়ার ভর, একটা অক্সিজেনের ভর। তাহলে এটা যদি আমি ভাগ দিই, দাঁড়া একটু কি মিসকনসেপশন হইতেছে, গ্রামে করতে ভর, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমার 100টা অক্সিজেনের ভর দিয়ে বুঝে দিয়েছে মোট ভর, আর নিচে এম দিয়ে ভাগ দিয়ে বুঝে দিয়েছিল আমার আণবিক ভর। ঠিক আছে, অথবা এই না, ঠিক আছে, হ্যাঁ, আণবিক ভর। তাহলে এটা ভাগ দিলে আমরা এন মোলের পরিমাণ এত মাথা কাটাচ্ছে নিয়ে নিচ্ছে, দিল দিল বুঝানোর দরকার নেই, দিল কিছু আরে বুঝানো লাগে না, মুখস্থ মারি দিবি, ওই দেখ, কিন্তু বুঝলে সূত্র সহজ মনে হয়, সূত্র কে নিজের মনে হয়, যেমন করিয়া, যেমন করিয়া রাস্তায় পাওয়া টাকা তুমি নিজের মনে করো, তেমন করিয়া সূত্র এগুলা প্রতিপাদন করলে সূত্রগুলো নিজের মনে, বুঝছো? এখানে যে 3টা বক্স আছে, এই 3টা সূত্র এখানে আছে, সুন্দর মতো বুঝাই দিলাম। বুঝি না করলে নিজের কানে নিচে নিজে দুটো সবার দিবি, এখানে 3 4 প্রশ্ন আছে, এগুলো অ্যান্সার করবি। আগের কোন হাইট চুসি জানি না, হাইট বিনি জানি না, আগামীকাল বুঝুম, বুঝলে তো ফাইললে তো ফাইচাস, না ফাইললে বুঝাই দিবি, পিটি পিটি বুঝাম, পিটি ফিরতাম সিলে সিলে বুঝাম। ঠিক আছে, আবার নিজে করো কয়েকটা আছে, ওইগুলো করতে হবে। বুঝতে পারছি। এরপরে আছে আবার একটা জিনিস, মোল এবং আণবিক সংকেত। কি আরেকটা কনসেপ্ট কি, মোল এবং আণবিক সংকেত, কোনটা কি, মূল এবং আণবিক সংকেতের মধ্যে একটি সম্পর্ক রয়েছে, কোনো পদার্থের আণবিক সংকেত থেকে প্রাপ্ত আণবিক ভরকে গ্রামে প্রকাশিত করলে যে পরিমাণ পাওয়া যায় সেই পরিমাণকে ওই পদার্থের 1 মোল বলে। হ্যাঁ, মোল এবং আণবিক সংকেতের মধ্যে একটি সম্পর্ক রয়েছে, কি বুঝলি, এটা বলতেছে মোল আর আণবিক সংকেতের ভিতরে একটা সম্পর্ক আছে। আচ্ছা, কি সম্পর্ক, মানে মোলটা কি, আমরা মোল মানে কি বুঝছি আমরা, এন, মোল মানে কি বুঝছি আমরা, এন, মূল সংখ্যা দিয়ে আমরা কি বুঝি, এন, এন মোল,
মোলের সাথে একটা সম্পর্ক আছে, সম্পর্ক আমরা প্রকাশ করি সমানুপাতিক দিয়ে। অথবা রিলেশন সম্পর্ক না, কি একটু দিলাম দিলাম সমানুপাতিক একটা সম্পর্ক আছে কার সাথে? আণবিক সম্পর্ক আছে, আণবিক সংকেতের সাথে ব্যস্ত আনুপাতিক সম্পর্ক। আমি আগে দিয়ে বলতেছি, ধর যে কোনো একটা সম্পর্ক আছে, চাই এটা কেমনে দেখে, সমানুপাতিক না দিয়ে তো একটা সম্পর্ক আছে কার সাথে? আণবিক সংকেত মানে এম এর সাথে। মানে সম্পর্কটা কেমন, নেক্সট আমরা উঠে জানবো। কোন পদার্থের আণবিক সংকেত থেকে প্রাপ্ত আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে, নাকি কোন পদার্থের আণবিক সংকেত, আণবিক সংকেত যেটা আছে ওইটা থেকে প্রাপ্ত আণবিক ভরকে, কি বুঝলাম? আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় সেই পরিমাণ ওই পদার্থের এক মোল। কিছু বুঝি না, আবার পড়ি আমরা। আণবিক সংকেত থেকে প্রাপ্ত আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় সেই পরিমাণকে ওই পদার্থের এক মোল বলে। যেমন পানির আণবিক সংকেত হাইড্রোজেন এত, পানির আণবিক ভর এত, অতএব 18 গ্রাম, মানে এক গ্রাম আণবিক, 18 গ্রামকে 1 গ্রাম আণবিক ভর পানি বা এক মোল পানি বলা হয়। মানে কি, এত কিছু এনে কোনো কিছু কই না, এনে বোঝা পাওয়া জিনিস। মানে কি বুঝাইছে জানোস? এনে কোনো কিছু নাই, রাগ করছি সব ভুলে যা, রিল্যাক্স, বড় একটা নিঃশ্বাস নিই। তাহলে আমরা কি বলবো? এক অণু পানি। পানি মানে কি? H2। এটার আণবিক সংকেত থেকে আমরা এটার আণবিক ভর পাবো না। আণবিক সংকেত হচ্ছে H2, এটা ওর আণবিক সংকেত, এখান থেকে আমরা আণবিক ভর পাই 18। পানির আণবিক ভর 18। এই যে 18টা, 18 যে তার ভরটা আছে, তাহলে তার আণবিক ভর 18, এখানে তো কোনো সন্দেহ নাই। তাহলে এখানে বলতেছে 18 গ্রাম ভরের 1 গ্রাম আণবিক ভর পানি। মানে কি, পানির 1 গ্রাম আণবিক ভর পানিতে বা 1 মোল পানি বলা হয়। এখানে বলতেছে যে, আচ্ছা এটা কনসেপ্টটা দেওয়ার গোলাপি। 18 গ্রাম, এই মোলের হিসাবটা একটু হস্তচক করে। 18 গ্রামকে 1 গ্রাম, আচ্ছা। তো এই যে 18 গ্রামটা আছে, 18 গ্রাম পানি, ধর এখন কোনো একটা জায়গার মধ্যে তো পানি, তো 18 গ্রাম তো বুঝায়। এই যে আণবিক ভর 18 যে পাইছস, পানি এক, এক অণু পানির 18 গ্রাম। কারণ 18 গ্রাম তো আমরা চোখে দেখতে পাই, 18 গ্রাম যে এখানে যে পানি আছে, এই পানিটা ধরলাম 18 গ্রাম, তার মানে এতটুকু পানি তো দেখা যাইতেছে, যাবে না? যাবে তো। খুব খুব মনোযোগ দিয়ে বুঝ জিনিসটা কি, ভুলাইবি নাইলে কিন্তু মনোযোগ দে, মনোযোগ দে, আবার করতেছি মনোযোগ দিয়ে দিতে। এখন যে আমরা যে বই পড়তেছি না, অক্সিজেনের ভর আর 16 গ্রাম, এটার ভর এত গ্রাম, তো পানির ভর বলতেছে 18 গ্রাম। আমরা তো জানি অনুপরমাণু খুবই ছোট, এটার ওজন গ্রামে কেমনে যায়? আপনি বলছেন ভাইয়া পানির এখানে কোটি কোটি অণু আছে, কোটি কোটি অণু আছে পানির। তাহলে কোটি কোটি অণু যদি 18 গ্রাম হয়, কোটিরে যদি 18 দিয়ে গুণ দিই ভাইয়া, তো কোটি 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 হয়ে যাবে। তাহলে তুই এখানে কোটি 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 গ্রাম পানি খান, কিন্তু এটা তো নাই। কেন তাহলে কাহিনী কি? 18 গ্রাম এখানে যে পানির ভরটা বুঝাইতেছে, মানে বুঝাইতেছে এখানে, এখানে কি বুঝাইতেছে আমি বলি, এই যে 6.023 ইন্টু 10⁻23। এবার বুঝছস? বুঝিস নি? বুঝবি কেমন বুঝাই?
এবং মূলত হচ্ছে কি আমরা যেমন এক অণু পানির ভর 18 গ্রাম, এটা আসলে এক অণু পানির ভর 18 গ্রাম না। এখন আমরা তো ছোট ছোট হিসেব করতে পারবো না, এখানে মূলত এক মোল পানির ভর কি 18 গ্রাম। মানে কি 6.023 × 10⁻23টা পানি যখন তুই একসাথে করবি, ওইটার ওজন যাই হইব 18 গ্রাম। বুঝছস? ঠিক আছে। তাইলে এটা যেহেতু এক মোল, এই জিনিসটা তো আগে মাথাতেই চিন্তা তো করছ না, পড়ালে তো এমনি করছ, বিকেলেই করছ। এটা যেহেতু মোল সংখ্যা না, এটা এটা এক মোল না, তার মানে এখানে 18 গ্রাম আমি কি বলতে পারি, এক মোল। তাইলে এবার বুঝ, যখন কেউ আমাকে বলবে যে পানি এক মোল পানির ওজন কত, ভর কত, তখন তুই কি বলবি? এক মোল পানির ভর, একটা পানির অণুর ভর 18 গ্রাম, এক মোল মানে 0.6.023 × 10⁻23 দিয়ে গুণ দিব। না, এটা না। এক মোল পানির ভরই 18 গ্রাম। ঠিক আছে। ঠিক আছে, তাহলে একটা পানির ভর কত? এসে ভাগ দে, 18 ভাগ 6.023 × 10⁻23 ভাগ ও হচ্ছে সব থেকে। দেখছস? দেখতেছস? ভালো করিস। এতটুকু হইছে একটা পানির অণুর ভর। তাইলে আমরা যে বলি না আণবিক ভর, আণবিক ভর ওইটা শুধু একটা অণুর ক্ষেত্রে বোঝায় না, এটা মূলত আণবিক ভর ভর বোঝায় কিসের জন্য? এক মোলের জন্য বোঝায়। কিসের জন্য বোঝায়? এক মোল অণুর জন্য ভরটা বোঝায়। তাইলে হয়েছে কি, যে আমরা যে পর্যায় সারণীতে দেখছি অক্সিজেনের ভর 8 আর 16, একটা অক্সিজেনের ভর না ভাইয়া, এখানে এক মোল অক্সিজেনের ভর 16। আমরা যে হাইড্রোজেনের ভর দেখছি 1 গ্রাম, হাইড্রোজেনের ভর 1 গ্রাম না, হাইড্রোজেনের ভর কত? এক মোল হাইড্রোজেনের ভর একটা। ঠিক আছে। এটাই বুঝাইতেছি আপনাদেরকে যে যখন বলা হবে যে আণবিক ভর, মানে কোন একটা বস্তুর আণবিক ভর এত, কোন একটা অণুর আণবিক ভর এত, তার মানে এক মোল, ওই অণুটার এক মোল পরিমাণ হচ্ছে এবারটা। মানে কি, যখন আমাকে কেউ বলবে যে হাইড্রোজেন পানির আণবিক ভর 18, তার মানে কি এক মোল পানির ভর 18। এটা বুঝছস? কেন? কারণ মাত্র একটা পানির অণু তো জীবনে 18 গ্রাম হইতো না। তার মানে এখানে কয়টা পানির অণু আছে? ওই যে 6.02 অ্যাভোগাড্রো সংখ্যক পরিমাণ পানি আছে। এই অ্যাভোগাড্রো সংখ্যক পরিমাণ পানি যখন একসাথে থাকবে তখন এটার ভর হবে 18 গ্রাম। তো অ্যাভোগাড্রো সংখ্যক পরিমাণ যেখানে থাকে ওইটার আমরা বলি এক মোল। এজন্য এক মোল পানির ওজন কতটুকু? 18 গ্রাম। ঠিক আছে। ঠিক আছে, তার মানে এক মোল পানির ওজন কি 18 গ্রাম। বুঝতে পারছি? না বুঝতে কিছু করার নেই, মরে যা। এখানে আবার তারপরে কিছু জিনিস দিছে যে আণবিক সংকেত থেকে আরো অনেক তথ্য পাওয়া যায়, যেমন H2O এর নাম পানি, এক অণু পানি এর সংকেত H2O, এক মোল পানি এর সংকেত H2O। আহ আহ কি এখন, ওরা বলছে এক অণু পানি ও এবং দুইটা হাইড্রোজেন, হক্কর চক্কর বাদ দে, রিডিং করবে আর কি। তারপরে নেক্সট টপিক মোলার দ্রবণ। দ্রবণ একটু মোটামুটি অন্য রকমের কনসেপ্ট। আগে এটা আমরা একটু কনসেপ্ট শেষ করে নিই, তারপর দ্রবণ। আজকের জন্য এতটুকুই, প্র্যাকটিস গুলো শেষ করে ফেলবেন। কি রে, কেন বই বড় হয় না কেন? সূত্রগুণ কেন মুখস্থ করিয়ে নেবেন, ইগিন জিগিন লেখছি, সূত্র ইগিন লিখবেন। আর প্রয়োজনে ক্লাসিকে 2 বার করলেও ভালো, কিন্তু গুরুত্বপূর্ণ। বুঝছো? কারণ এটার থেকে তোদের মাস্ট এখান থেকে একটা, এই অধ্যায় থেকে 2টা কোশ্চেন মনে রাখবি। কেমিস্ট্রিতে 2টা অধ্যায় আছে, যে 2টা অধ্যায় থেকে দুইটা দুইটা করে কোশ্চেন। এসএসসি তে ওই 2টা অধ্যায় কি? এক, এই অধ্যায় মোলার ধারণা ও রাসায়নিক গণনা, এখান থেকে 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হবে কিসের থেকে? এই যে এই অংশটা থেকে, এখানে হিসাব নিকাশ। তারপর আরেকটা অংশ হবে ওই যে নিশ্চয় দ্রব্যতা বা দ্রবণীয়তা, যেটা এবার সামনে আছে। ওদের নেক্সট টপিক, এটা নাকি মোলার দ্রবণ, এখান থেকে এই টপিক থেকে একটা প্রশ্ন হবে। আবার হচ্ছে অথবা অন্য কিছু থেকে, কিন্তু এখান থেকে 2টা প্রশ্ন হয়, এই 2টা মূলক দ্রবণ অথবা এই যে তখন যেটা নিয়ে যুদ্ধ করছি, এখান থেকে মাস্ট একটা কোশ্চেন আসে। তারপরে আবার হচ্ছে জৈব যৌগ যে অধ্যায়টা আছে না, ওখান থেকে মাস্ট 2টা প্রশ্ন। ঠিক আছে, বুঝছেন? আজকের জন্য এতটুকুই, এটা খুবই গুরুত্বপূর্ণ।
আরে জীবনে কেউ ইচ্ছে করে বুঝে না। আশা করতে দিন, যদি বুঝাইতো মোলার কিয়া, মোল কিয়া, বেকিং সেম লাগে, এটাও সেম লাগে, এটাও সেম লাগে। আমি যত ক্লিয়ার করে বুঝাইছি, যদি মনোযোগ দিয়ে বুঝস প্রথমবারে এটা ইনশাল্লাহ তেমন যে খোলা পায় না, দূরা বুঝে না রে, এতটুকু বুঝে না হলাম প্রথমবারে, যে এত ডিপলি বুঝাইছি। এনে ইয়েন তোকে বইয়ে, তোকে স্যারের স্যার প্রতিবেদন করে দিন, স্যার বড় কানের নিচে হারে স্যার আর এটা না। কিন্তু করাইতো না ওটা কানের নিচে গিয়ে দিন কি আর তোরে ইগিন বই বই তো করে করাইতে গেলে তো সিলেবাস শেষ হয়ে যাবে। কিন্তু এনে তো হচ্ছে আমরা প্রাইভেটলি পড়ি, প্রাইভেটলি পড়ার কারণে বেশি সময় পাইতেছি আমরা, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন ঠিক মতো বুঝাইতে পারতেছি, বেশি সময় দিয়ে পড়াইতে পারতেছি। আবার আরেকটা জিনিস হচ্ছে কি, তোকে শর্ট সিলেবাস সময় বেশি দেবো। আল্লাহ হাফিজ। শেষ।